বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর কয়েক মাস আগে ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ের, কারণ কাজ করতে পারবো। শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। ইউনিসেফ বাংলাদেশে আজ শিল্পী ও সংস্কৃতি দুটোই আক্রান্ত। একদিকে আগুন জ্বলছে বাদ্যযন্ত্রে, আর অন্যদিকে শিল্পীর ঠাঁই হচ্ছে কারাগারে। স্বৈরাচারী ইউনিস ও তার অনুগামীরা বাংলাদেশের সংস্কৃতির কোমর ভেঙে দেশটাকে ধ্বংসের মুখে ধাবিত করছে। আমরা সবাই দেখছি, জুলাই সন্ত্রাসের পরবর্তী সময়ে বাংলাদেশে ব্যাপক লুটপাট, ভাঙচুর, হামলা ও সহিংসতা ঘটেছে। ধর্মীয় সংখ্যালঘু জনগণের ওপর ব্যাপক সন্ত্রাস সংঘটিত হয়েছে। রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও নিশানা করা হয়েছে। দেশের বহু সম্পদ নষ্ট করা হয়েছে। তবে সবচেয়ে লজ্জার বিষয়, সেই সময় বাংলাদেশে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকদের পাশাপাশি আক্রান্ত হয়েছে দেশটির শিল্পীরাও। নিদারুণভাবে দেশের বহু ভাস্কর্য, স্থাপনা, শিল্পকর্ম, সংস্কৃতি কেন্দ্র, পাঠাগার, জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতি ও সংগ্রহশালা আক্রান্ত হয়েছে। চুরমার হওয়া এসব ভাস্কর্য, ঐতিহাসিক নথি, দুষ্প্রাপ্য সব বই কিংবা এই শিল্পকর্ম বাংলাদেশের জাতীয় ইতিহাস এবং আত্মপরিচয় বিকাশের অংশ ছিল। তাই প্রশ্ন জাগে, এই সহিংস হামলা বা লুটপাট যারা চালালো, তারা বাংলাদেশের কোন অংশের জনগণ এবং তাদের মূল উদ্দেশ্য কি ছিল? যারা সংস্কারের আওয়াজ তুলে সীমাহীন ভাঙচুর করলো, তারা কি আসলে বাংলাদেশের ভালো করতে মাঠে নেমেছিল? ভারত ও বাংলাদেশের মধ্যে বরাবর একটি মধুর সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে আগামী দিনে কোন পথে যাচ্ছে দুদেশের এই সম্পর্ক? ভাষা ও সংস্কৃতির গভীর মিল আগামী দিন দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করতে সাহায্য করবে কি? সীমান্তের দুই পারের মানুষের মধ্যে যে সামাজিক সম্পর্ক বিদ্যমান ছিল এতদিন, তা আগামী দিন পুনরায় প্রতিস্থাপন হবে কি? কিভাবে মুক্তির পথ দেখবে কবিগুরুর সোনার বাংলা? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভারত বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব এবং তার ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, গবেষক ডক্টর নারায়ণ ভট্টাচার্য। স্বাগত স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। স্যার, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? জুলাই সন্ত্রাসের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল, আজ কি মনে হচ্ছে আপনার? আর সেই সঙ্গে এই যে ব্যাপক হামলা বা লুটপাট যারা চালালো, তারা বাংলাদেশের কোন অংশের জনগণ এবং তাদের মূল উদ্দেশ্য কি ছিল বলে মনে করেন? বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সংস্কৃতি প্রেমী মানুষ, স্বাধীনতা প্রিয় মানুষ, স্বচ্ছ মানবিকতাকে যারা পূজা করেন, যারা মনে প্রাণে বিশ্বাস করেন যে মানুষে মানুষে যে একটা শাশ্বত মেলবন্ধন এই সমাজ তৈরি করেছে, রাষ্ট্র গঠিত হয়েছে, সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক নয় মাত্র, সুস্থ মানবিকতার কাছে একটি মর্ম পীড়ারও কারণ। কারণ আমরা ভারতবাসী বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকেই তাদের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি একজন প্রতিবেশী রাষ্ট্রের নাগরিক হিসেবে। যেমনটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেইভাবেই সহানুভূতি নিয়ে, মানবিকতা নিয়ে, পরস্পরের সৌহার্দ্য
পরস্পরের প্রতি যে একটা বিনিময়, একটা সাংস্কৃতিক পরিমণ্ডল, সেখানে দুই দেশের মানুষই যেন আমরা পালিত হচ্ছিলাম, লালিত হচ্ছিলাম, এবং আমাদের মধ্যে একটা সুদৃঢ় মানবিক সম্পর্ক গড়ে উঠেছিল। একদম। বাংলাদেশে এবং ভারতবর্ষের মধ্যে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, এই বিস্তীর্ণ অঞ্চলের সীমান্তবর্তী যে মানুষগুলো আছেন, বাংলাদেশের সঙ্গে মনে প্রাণে, ভাষাগত দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, ঐতিহ্যের দিক থেকে একেবারে কাছাকাছি থাকার মানুষ, হয়তো খণ্ডিত স্বাধীনতার কারণে আমরা কাঁটাতারের দুই দিকে বিভক্ত হয়ে পড়েছি, কিন্তু মানসিকতার দিক থেকে কিন্তু আমরা বিভক্ত নই। হয়তো দেখা হয় না, হয়তো প্রতিদিন ওপারের মানুষের সঙ্গে আমাদের কথা হয় না, কিন্তু ওপারের মানুষরা কেমন আছেন সেটা জানার একটা কৌতূহল আমাদের থাকেই। এবং ওপারের মানুষগুলো কিন্তু, আমি নিশ্চিত, যারা সুস্থ মনের অধিকারী তারাও নিশ্চয়ই এমন করে ভাবেন যে এপারের মানুষগুলো কেমন আছে, তারা আমাদেরকে নিয়ে কতটা ভাবছে। এবং নানা সময়ে, নানা প্রেক্ষিতে যখনই আমি আমার ক্ষুদ্র এবং সামান্য অভিজ্ঞতা আমি দেখেছি যে মিলন সম্ভব হয়েছে, দুই পক্ষের মানুষই কাটা তারের ব্যবধান ভুলে গিয়ে তারা যেন একাত্ম হয়ে উঠেছে। এই যে ঐকতান, এই যে মিলিত সুরের একটা অদ্ভুত নান্দনিক ধ্বনি, সেটার মূলে কিন্তু রয়ে গেছে একটা ভাষাগত সাদৃশ্য এবং সাংস্কৃতিক সাদৃশ্য, যে সাদৃশ্যের কারণেই পাকিস্তানের সময়কালে অস্থির দোলনকালে পূর্ব পাকিস্তানের মানুষ যখন অসহায় হয়ে পড়েছিল, ভারতবর্ষ তার স্বাভাবিক মানবিকতার বাণী নিয়েই কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল। 1 কোটিরও বেশি মানুষ এদেশে নিরাপদ আশ্রয় এসেছিল, এবং ভারতবর্ষের এই যে বললাম সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলো বাদ দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু সেই দিন বাংলাদেশের, মানে বর্তমান যে বাংলাদেশ, তাদের মুক্তি যুদ্ধের প্রতি একটা মানবিক সমর্থন জানিয়েছিল। যাই হোক, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, একটা নতুন দেশের অভ্যুত্থান, সেই ইতিহাসের কথা আমাদের সবারই জানা, এবং সেটা বাংলাদেশের মানুষকে যতটা এখনো উদ্বেলিত করে, আমাদেরকে ততটাই আনন্দিত করে। কিন্তু আমি বিস্মিত হয়ে যাই যে বাংলাদেশের এই যে ইতিহাস, যেটা আমি প্রায়ই মনে মনে উচ্চারণ করি, এবং যেখানে আমার সুযোগ হয়েছে আমি বলার চেষ্টা করেছি, যে স্বল্প দিনের মধ্যে একটা দীর্ঘদিনের ইতিহাস যে ঘটে গেল, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা নতুন দেশ তৈরি করলো, নতুন সৃষ্টির উন্মাদনায় বাংলাদেশ এগিয়ে যেতে শুরু করলো, অর্থনীতির দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে। সেই বাংলাদেশে হঠাৎই সমন্বয়কারী বলে একটা অদ্ভুত একটা ভাবনা নিয়েই আন্দোলনের সূচনা হলো, এবং আন্দোলনের নামে যে একটা চূড়ান্ত বিশৃঙ্খলতা, কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বোধটাই যেন আরো বেশি করে জেগে উঠল তাদের মধ্যে, এবং তারা অস্বীকার করতে শুরু করলো, এবং অস্বীকার করলো শেষ পর্যন্ত যে এতদিনে আমরা স্বাধীন হলাম। আমার মনে হয় ব্যাপারটা বোধহয় একটু হাসির,
যে একটা জাতি কতবার স্বাধীন স্বাধীন হবে। হবে। কারণ কিছুদিন আগে এই উপমহাদেশের এবং আমি মনে করব একজন আন্তর্জাতিকতাবাদের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন প্রয়াত হয়েছেন। তিনি আমার রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে স্বাধীনতা হলো পরাশ্রয় ছেড়ে নিজের পায়ে দাঁড়ানো, আর সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শক্তি দিয়েছেন, আমাদের পথের সন্ধান দিয়েছেন, এবং রবীন্দ্র ভাবনা চেতনা আমাদের পাথেয়। একদম। তার এখানে স্যার একটা যেটা কথা, যে এই যে জুলাই সন্ত্রাসের কথা বা যেটাকে বলা হয় জুলাই বিপ্লব করা হয়েছে, এই যে বৈষম্য আপনি বলছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং অনেকেই বলেন যে সেই আন্দোলন তো আসলে সুচারুভাবে আগেই সেটাকে পরিকল্পনা হয়েছিল। এখন আজকের তারিখে দাঁড়িয়ে যখন আমরা বাংলাদেশের এই পরিস্থিতি দেখছি, বা বাংলাদেশের রাজনৈতিক সংকট বলুন বা গণতন্ত্রকেই আমরা সংকটে দেখছি, তখন জুলাই সন্ত্রাসের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল বলে আপনার মনে হয়? এবং এই যে যারা ব্যাপক এই যে সন্ত্রাস চালালো বা যারা লুটপাট করলো, হামলা চালালো, দেশের সম্পদ লুটপাট করলো, মানে তারা বাংলাদেশের কোন অংশের জনগণ এবং তাদের উদ্দেশ্য কি ছিল বলে আপনার মনে হয়? তারা আর যাই হন, তারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী নন এবং বাংলাদেশের চেতনায় সম্পন্ন মানুষ নন। তারা বাংলাদেশের যে প্রবহমানতা আছে তার বিরুদ্ধ স্রোতের মানুষ, এবং সেইখানে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন রাষ্ট্রের একটা মদত তো ছিলই, আমরা যেগুলো পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি। পরিষ্কার কথা, সমন্বয়বাদী দল বলে বা সাম্যবাদের জন্য তাদের যে বৈষম্যের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, এটা একটা মুখোশ। এর অন্তরালে মুখটা ছিল একটা মৌলবাদী চেতনা। এই যে সুস্থ মানে ভাষা চর্চা চলছিল, সুস্থ সংস্কৃতি চর্চা চলছিল, দেশটা অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তাদের একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠছিল, সেটা হয়তো কেউ কেউ স্বীকার করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। এবং ওই পরিকল্পনাটা কিন্তু আজকের নয়। যেদিন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সঙ্গে সঙ্গে না হলেও প্রায় সেই সময় থেকে তার সামান্য পরবর্তী সময় থেকেই কিন্তু বাংলাদেশকে আবার পূর্ব অবস্থায় নিয়ে যাবার একটা ষড়যন্ত্র কাজ করছিল। কারণ বাংলাদেশের অনেক সাহিত্যিক বন্ধুরা এপারে এসেছেন, তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন। তারাও কিন্তু কখনো ভাবতে পারেনি, আমার মনে হয়, যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে। কারণ সংস্কৃতি চেতনায় যারা উদ্বুদ্ধ বাংলাদেশের মানুষ এখনো যারা আছেন, এখনো যারা চাইছেন যে বাংলাদেশ তার স্বমহিমায় ফিরে আসুক এবং তার ঐতিহ্য নিয়ে, তার যে স্বাধীন সত্তা নিয়ে একদিন স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা নিয়েই বাংলাদেশ মান সম্মানে বেঁচে থাকুক। পৃথিবীর কাছে সে যে তার নতুন সত্তা নিয়ে আবির্ভূত হয়েছিল, সেই সত্তায় সে যেন আরো উজ্জ্বল হয়ে উঠতে পারে, সেই বিষয়টাই প্রবাহিত থাকুক ওনারা চাইছেন। এই কারণে প্রতিবাদ হচ্ছে, এই কারণে তারা রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করতে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, হুমকির সম্মুখীন হচ্ছেন, কিন্তু তারা পালন করে যাচ্ছেন। তারা 22শে শ্রাবণ করে চলছেন, তারা রবীন্দ্রসঙ্গীত করছেন। একদল যখন রবীন্দ্রনাথকে ভেঙে চুরমার করে দিচ্ছে, গ্রন্থাগার ধ্বংস করে দিচ্ছে, তাদের জাতীয় মানে জাদুঘর ধ্বংস করে দিচ্ছে,
সমস্ত ভাবেই শিকড়টাকে উপড়ে ফেলার জন্য চেষ্টা করে যাচ্ছে। না, এখানে একটা জিনিস তার জানার বিষয়, এই যে আপনি বলছিলেন রবি ঠাকুরের ভাস্কর্য নষ্ট করে দিচ্ছে, কবিগুরুর লেখা সোনার বাংলাকে অস্বীকার করছে, জাতীয় সঙ্গীতকে পাল্টে দেবার হিড়িক তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বকবি, উনি বিশ্বকবি, উনিও নোবেল জয়ী প্রথম বাঙালি, এবং ওনার লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো বটেই, উনি যে ভাষায় কবিতা লিখেছেন, যে ভাষায় গান রচনা করেছেন, সেই ভাষায় ওনারা কথা বলেন, তাহলে সেই রবি ঠাকুরকে, আমার ভাববার বিষয়, সেই রবি ঠাকুরকে অস্বীকার করার পেছনে কি ষড়যন্ত্র, মানে ষড়যন্ত্রটা কি? রবীন্দ্রনাথ যে উদার মানবিকতার কথা বলছেন, যে আন্তর্জাতিকতা আর বোধে তিনি যে সমস্ত বিশ্বকে জয় করে নিয়েছেন, বাংলাদেশ সেই মতবাদকে গ্রহণ করছে, তাহলে তাদের যে মৌলবাদ, তার যে ধর্মান্ধ মানসিকতা নিয়ে একটা রাষ্ট্রকে পরিচালনা করার যে পরিকল্পনা, সেটা তো রবীন্দ্র চেতনায় প্রতিহত হয়ে যাবে, তাদের সাফল্য তো আসবে না। কাজে রবীন্দ্রনাথকে ভুলে যেতে দাও, রবীন্দ্রনাথকে ভুলে যেতে যাও। ফলে কি হয়েছিল, সে আবার পুরনো 1960 এবং 61 সালে টেলিভিশন থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দাও, আকাশবাণী থেকে রবীন্দ্রনাথের সঙ্গীত সম্প্রচার বন্ধ করে দাও। রবীন্দ্র শতবর্ষে 61 সালে হয়েছিল। কিন্তু সেদিন তো থেমে থাকেনি। সেই দিনে দেখা গেছে যে একটা আরো প্রবল ভাবে একটা সাংস্কৃতিক আন্দোলন পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে তখন কিন্তু সূচনা হলো, এবং অচিরেই এবং অল্প দিনের মধ্যে সমগ্র বাংলাদেশে কিন্তু শাখা প্রশাখায় পল্লবিত হয়ে গেল। এই যে তাদের এই যে চেতনাবোধ, এই যে রবীন্দ্রনাথকে সামনে নিয়ে, কাজী নজরুল ইসলামকে সামনে নিয়ে, এই যে উদার চেতনা নিয়ে, মানবিকতা নিয়ে, মুসলমানত্ব নয় বাঙালিত্ব বোধ নিয়ে তাদের যে এগিয়ে যাবার যে চেতনা তৈরি হয়েছিল, হাজার হাজার লেখক, কবি, সাহিত্যিক, মনোঋদ্ধ মানুষ, সেটা কি সেই 1960-61 সালে কথা বলছেন, তারও আগে থেকে প্রবাহিত? না, তার আগে থেকে তো নিশ্চয়ই ছিল, 52 না হলে হতো না। ঠিক, 1960-61 সালে যেটা আরো বেশি গতি পায়, তাহলে গতি হয়েছে স্বাধীন। সেই পাকিস্তান হওয়ার 5 বছরের মধ্যে একটা ভাষা আন্দোলন হয়ে গেল। ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষা নয়, বাঙালির সত্তার পূর্ণ বিকাশ আমি মনে করি, তার যে সত্তার যে একটা পূর্ণ উদ্যম সেই ভাষা আন্দোলনের মধ্যে কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং বাংলা ভাষার জয় হয়েছিল, বাঙালির জয় হয়েছিল। উর্দু ভাষাকে তারা কখনো অসম্মান করেনি, কিন্তু বাংলাকে যারা অসম্মান করতে চেয়েছিল তাদেরকে একটা সমুচিত তারা একটা জবাব দিয়ে দিয়েছিল। 1952 21শে ফেব্রুয়ারি আসলে একটা দিন নয়, একটা আন্দোলন, একটা প্রচন্ড শক্তি, একটা উন্মাদনা, একটা আবেগ, যে প্রীতিবোধ নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তার বিজয়। কাজে 21শে ফেব্রুয়ারি সমস্ত বিশ্বে সারা বছরের মধ্যে একটি ব্যতিক্রমী দিন। 21শে ফেব্রুয়ারি একটি নিছক তারিখ নয়, 1952 একটি সন নয়, 21শে ফেব্রুয়ারি একটা নির্দিষ্ট দিন মাত্র নয়, সমস্ত পৃথিবীর মধ্যে তারা একটা নতুন চেতনা তৈরি করে দিয়েছিল। আজকে যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি, সেটা তো পূর্ব পাকিস্তানের মানুষরাই তো করেছিল, তাদের সংগ্রামের ফল, তাদের আত্মত্যাগের ফল। হ্যাঁ, আত্মত্যাগের ফল কিন্তু সারা বিশ্ব আমরা কিন্তু আজকে তা বন্দনা করছি। আন্তর্জাতিক অবাক করার বিষয়, সেই বাংলাদেশই অবজ্ঞা করছে। কিন্তু আমি তো বলছি, সেই বাংলাদেশই বাংলা অবজ্ঞা হচ্ছে। এখন বাংলাদেশে অবজ্ঞা করানোর জন্য ষড়যন্ত্র চলছে। শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, তাদের অস্ত্রের ঝলকানির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু জলকে আপনি কতদিন আটকে রাখতে পারবেন? সেই উচ্ছ্বসিত হয়ে উঠবেই উঠবে,
বাঁধ ভেঙে যাবে। পশ্চিম পাকিস্তানের বাঁধ ভেঙে দিতে পেরেছে। আর একটা দেশের মধ্যেই আমি মনে করব এখনো যে ক্ষুদ্র অংশের যে প্রবল শক্তি নিয়ে যে একটা প্রতিক্রিয়াশীল মানসিকতা নিয়ে তারা যে বাঁধ তৈরি করতে চাইছে, সেই বাঁধটা কিন্তু টিকবে না। সেই বাঁধটা কিন্তু বালুর বাঁধ আমি মনে করি। কারণ কোথায়, এবারও তো পারলো না তারা, যে 25শে বৈশাখী বন্ধ করতে পেরেছে, তারা পারেনি। রবীন্দ্র চর্চাও বন্ধ হয়নি, এবং যারা সেখানে রবীন্দ্র অনুগামীরা রয়েছেন, রবীন্দ্র বা অনুরাগীরা রয়েছেন, তারা অবশ্যই রবি ঠাকুরকে বাংলাদেশ যেন না ভোলে তার জন্য যা যা করার করে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান পরিস্থিতির নিরিখে ভারত ও বাংলাদেশের যে সামাজিক ও সাংস্কৃতিক একটা সম্পর্ক বিগত দিন থেকে বিদ্যমান ছিল এবং একটা সুমধুর সম্পর্ক ছিল, সেটা আগামী দিনে কোন পথে যাচ্ছে বলে দেখছেন বর্তমান পরিস্থিতির নিরিখে, যেখানে একটা ভীষণ বড় সংকটের মুখে এই মুহূর্তে বাংলাদেশ? এই বিষয়ে আমরা সবাই শঙ্কিত। কারণ বর্তমান যে অবস্থা, তার সমাধানটা কিভাবে আসবে আমরা জানি না। কিন্তু আমি এই আজকের এই আলোচনাতেই দুবার আমি উচ্চারণ করেছি যে এই মিথ্যে আস্ফালন এবং এই যে একটা ভয়ের যে রাজত্ব প্রতিষ্ঠিত করার যে অপচেষ্টা আমি বলবো, সেটা টিকবে না। তাহলে সমস্ত পৃথিবীর ইতিহাসটা কিন্তু হয়ে যেত যে যারা দুর্ধর্ষ, যারা অত্যাচারী, তাদের বিজয়ের ইতিহাস। তারা সাময়িক হয়তো তারা বিজয় পেয়ে থাকেন, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় হতে পারেনি, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে পৃথিবীর যে কোনো প্রান্তেই দেখা গেছে অশুভ শক্তি তার প্রচন্ড শক্তি নিয়ে সে আবির্ভূত হলেও, এবং আমরা অবশ্যই শঙ্কিত হই, আতঙ্কিত হই, এবং তাদের সামনে দাঁড়িয়ে আমরা জীবন মৃত্যুর সংখ্যা আমরা গুনতে থাকি এবং আমরা ভাবতে থাকি এই বোধহয় আমরা শেষ হয়ে গেলাম। কিন্তু প্রথম ঝটকাটা অতিক্রম করে আমরা যখন ধীরে ধীরে আবার নিজের শক্তি, ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে সঞ্চয় করে সম্মিলিত একটা বৃহৎ শক্তি আমরা গড়ে তুলতে পারি, তখন কিন্তু তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করতে পারি। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রনীতি কিন্তু ছিল বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি। তাদের যে কোনো বিপদে, সম্পদে, আপদে, প্রাকৃতিক বিপর্যয়ে বাংলাদেশ সরকারের পাশে ভারত সরকার কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সবার আগে, আন্তরিকতা নিয়ে এবং সর্বাত্মকভাবে, সর্বতোভাবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমরা এই এতদ অঞ্চলে যারা আমরা আছি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সীমান্তবর্তী রাজ্যগুলো যারা আছি, সীমান্তবর্তী রাজ্যগুলোতে আমরা তো অবশ্যই মানসিকভাবে, তারা হাসলে আমরাও হাসি, তারা কাঁদলে আমরা কাঁদি। এখনো তাদের সাধারণ মানুষের কথা, আমরা তাদের কথা ভাবি। যারা প্রাণ দিচ্ছেন তারা জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন মানসিকতা নিয়ে আজকেও যারা সংস্কৃতি প্রেমী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, যারা রক্ত দিয়ে পাকিস্তানের আর সেই স্বৈরাচারী মানসিকতার থেকে তারা মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তারা কিন্তু আজও কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু থেমে নেই। কিন্তু তাহলে আমি কি করে বলবো যে গোটা বাংলাদেশ এই বিষয়টাকে সমর্থন করছে? একদমই না, গোটা বাংলাদেশ তো নয়, গোটা বাংলাদেশ নয়। যখন তারিখে যেই মৌলবাদী শক্তি যারা চাইছে বাংলা ভুলিয়ে দাও, উদারতা ভুলিয়ে দাও, আন্তর্জাতিকতা ভুলিয়ে দাও, শুধুমাত্র আমার মতবাদকেই চলবে, সেখানে নারী শিক্ষা থাকবে না, সেখানে সুস্থ চেতনার কোনো বিকাশ থাকবে না, সেখানে কি থাকবে? সেখানে থাকবে আমার তালিবানি মানসিকতা।
উগ্র মৌলবাদ থাকবে। এই যে উগ্রবাদ, এই উগ্র পন্থা নিয়েই একটা বাংলাদেশ চলতে পারে না। আমার এখনো দেখুন, দুদিন আগে আমরা নজরুলের 126তম জন্ম জয়ন্তী বর্ষ আমরা উদযাপন করলাম। বাংলাদেশে উদযাপন করেছেন, আমরাও করেছি, জাতীয় কবি। যে সবকিছুই তো ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কেউ। নজরুল ওখানে রয়ে গেছে, এখানেও রয়ে গেছে, রবীন্দ্রনাথ এখানেও রয়ে গেছেন, ওখানেও রয়ে গেছেন, সারা পৃথিবীর মানুষের কাছে রবীন্দ্রনাথ রয়ে গেছে, বিশ্বকবি। যে নজরুল বলেছিলেন, একই অপর পরব মাহেরি পল্লী জননী। এই যে বাংলাদেশের এই যে পল্লী জননী, গোটা বাংলাদেশের মধ্যেই কিন্তু এই পল্লী জননীর লাবণ্য, কোমলতা, স্নেহ, ভালোবাসা, তার শ্যামলিমা বা সবুজের সৌন্দর্য রয়ে গেছে। সোলানি ধানের শীষে যখন পল্লী বাংলার হাসি বিকশিত হয়েছে সূর্যের কিরণে, সে বাংলাদেশটা এখনো সোনার হাসি ছড়িয়ে দিচ্ছে। সর্ষের হলুদ বর্ণে যে একটা সুন্দর রোমান্টিক চেতনার সৃষ্টি হয়, তা তো এখনো আছে। কারণ বাঙালির মন পলি মাটিতে গড়া, তাই বাঙালি অত্যন্ত আবেগপ্রবণ। একদম। সেই যখন সহ্য করতে পারে, কিন্তু সে যখন প্রতিবাদ করে, সে প্রতিবাদ কিন্তু প্রচন্ড ভাবে প্রচন্ড আকার হয়ে ওঠে। সে প্রচন্ড আকার একটা কিন্তু দানা বাঁধছে। কারণ রবীন্দ্রনাথকে আশ্রয় করেই কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছে। রবীন্দ্রনাথকে আশ্রয় করে, কাজী নজরুল ইসলামকে আশ্রয় করে বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সমাজকর্মী যারা আছেন, তাদের সম্মিলিত প্রয়াসে কিন্তু বাংলাদেশের একটা সাংস্কৃতিক আন্দোলন চলছে। সুস্থ চেতনা বোধের আবহাওয়া কিন্তু সৃষ্টি হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই যে বিরুদ্ধ শিবিরে যারা আছেন, তারা হয়তো এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সংখ্যায় বেশি, হয়তো মনে হচ্ছে তারা খুব শক্তিশালী, কিন্তু এই শক্তি তো টিকতে পারে না। এই কারণে বাংলাদেশের প্রতি ভারতবর্ষ বহু বহু দিন অপেক্ষা করার পর ইদানিংকালে বাংলাদেশে যেই সিদ্ধান্তগুলি নিচ্ছে, যে বলছে যে উত্তর পূর্ব নিয়ে তার যে মন্তব্য, সেটা তো আমি মনে করি একটা দুর্বলের একটা প্রচন্ড বাসপালন। বঙ্গোপসাগরকে বলছে তার সম্পদ। একদম অভিভাবক। আমি মনে করি একটা রাষ্ট্রের প্রতিনিধি হয়ে যখন এই ধরনের মন্তব্য করা হবে, তা তো অনেক কিছু জানা থাকবে, আমি প্রত্যাশা করব, জানা থাকা উচিত আমরা মনে করি। কিন্তু নিজে যিনি একজন নোবেল লরেট, সেই কই আমরা তো বলছি না যে পূর্ব পাকিস্তান তো একদিন অখণ্ড বাংলাদেশই ছিল, কাজে চলে আসছে, তোমরা আমাদের সঙ্গে চলে আসবে, আমরা নিয়ে আসবো, আমরা তো বলছি না। আমার পররাষ্ট্রনীতি তো সেই কথা একবারও উচ্চারণ করছে না, একবারও বলছে না যে এই দেশটা আমি মানে নিয়ে আসবো। ৭১-এর যে মুক্তিযুদ্ধ আন্দোলন হয়েছিল, বাংলাদেশকে তো, পূর্ব পাকিস্তানকে তো ভারতবর্ষ এইখানে পরাস্ত করেছিল এই সীমান্তে। সেখানেতেও ইতিহাসটা অন্যরকম হতে পারত, কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্রনীতি তো এই আগ্রাসন নীতি নয়, সাম্রাজ্যবাদী নীতি নয়। এখন অনেক বলে তখনই তো বাংলাদেশকে ভারতের মধ্যে নিয়ে আসা যেত, ইতিহাসটা অন্যরকম হয়ে যেতে পারত। আগ্রাসন নীতি ভারতের নেই, কোনো সময় ছিল না, ছিল না। সেটা আমি হয়তো আগে বসে বলতে পারি যে হ্যাঁ এটা ওটা করলেই হতো, কিন্তু করলে হতো, এটা করা হয়নি, এটাই বাস্তব। না, করলে হতো, কিন্তু এতে কিন্তু ভারতবর্ষ যে চিরাচরিত যে আদর্শ, যে প্রতিবেশী মানসিকতা নিয়ে আছে, তার ইতিহাসটা তো পাল্টে যেত। একদম
একটা দেশ তো শুধুমাত্র আগ্রাসনের মধ্য দিয়েই মানে বড় হতে পারে না। সে যেমন করে জয় করবে তার নিজের শক্তির মধ্য দিয়ে জয় করবে, তার ভৌগোলিক অবস্থানের মধ্যেই সে বড় হবে এবং সে বড় হবে আত্মশক্তিতে। ভারতবর্ষ কিন্তু সে আত্মশক্তিতেই কিন্তু বলিয়ান। কাজে অন্য দেশকে মানে নিয়ে আসা বা আগ্রাসন নীতিতে ভারতবর্ষ বিশ্বাস করেনি এবং করবেও না। তবে ভারতবর্ষের নতুন ভারতবর্ষের বার্তাও স্পষ্ট যে ভারত কোনোভাবে কোনো দেশ ভারতকে বিরক্ত করবে বা কোনোভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে, ভারত কিন্তু নীরবে তা মেনে নেবে না। ভারতের বার্তা কিন্তু স্পষ্ট, ভারত তার যোগ্য জবাব দেবে এবং নিজের মতো করে ভারত তার জবাব দেবে। সেটা আমরা প্রমাণ পেয়েছি একদম। এবং মানে যে রাষ্ট্রপ্রধান হিসেবে বা উপদেষ্টা মণ্ডলের প্রধান হিসেবে যে কথাগুলো তিনি বলেছেন, সেখানে ভারতবর্ষ ইচ্ছে করলে অনেক কিছু বলতে পারতেন, কূটনৈতিক সম্পর্ক নিয়ে অনেক কিছু কথা বলতে পারতেন, কূটনৈতিক ভাবে বলতে পারতেন, কিছুই তো বলেননি। শুধুমাত্র দেখবেন ইদানিংকালে যে বাণিজ্যের লেনদেন, আমদানি রপ্তানি কিছু কিছু নিয়ম নীতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এর মধ্যেই কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে পূর্ব পশ্চিম নিয়ে, উত্তর পূর্ব নিয়ে তোমার যে ভাবনা, উত্তর পূর্বাঞ্চল নিয়ে, সেটা ভুল। সেই ভুলটাকেই প্রতিষ্ঠিত করার জন্য এই সিদ্ধান্তগুলো। ওকে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। স্যার, এই যে বিগত প্রায় ধরুন 9-10 মাস ধরে এই যে সামাজিক মাধ্যম খুললেই দেখা যায় যে দুদেশের নাগরিকদের মধ্যে বা একে অপরের বিরুদ্ধে ভীষণভাবে একটা ক্ষোভ উগলে দিচ্ছে, সেটা ক্রিকেট খেলার মাঠ হোক বা সেটা বন্যার জল হোক বা যে কোনো বিষয়, ছোটখাটো রাজনৈতিক বিষয় হোক। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওখানে তো বাংলাদেশে সেখানে মিটিং মিছিল করা হচ্ছে যে কখনো কলকাতা দখল করে নেওয়া হবে, কখনো আগরতলা দখল করে নেওয়া হবে। এখন এই ধরনের যে একে অপরের বিরুদ্ধে যে ক্ষোভ উগড়ে দেওয়াটা, এটা আমরা বিগত কয়েক মাস ধরে খুব বেশি পরিমাণে লক্ষ্য করেছি। অথচ দুদেশের ভাষা ও সংস্কৃতির মধ্যে একটা গভীর মিল রয়েছে। এতক্ষণ আপনি যেটা ব্যাখ্যা করছিলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেই প্রথম থেকে, স্বাধীনতার বা দেশ ভাগের পর থেকে। এখন আগামী দিনে দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করতে সংস্কৃতি চর্চা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনার মনে করেন, এবং আগামী দিনে মানে এই যে পরিস্থিতি আজ তৈরি হয়েছে, সেটা কতদিনের মধ্যে সুষ্ঠু পরিবেশ আবার আগের জায়গায় ফিরে যেতে পারে? আমি মনে করি এদেশের সংস্কৃতি চেতনায় বাংলাদেশ আমার বন্ধু, এটা এখনো কিন্তু জাগ্রত। এবং একইভাবে বাংলাদেশে যারা সংস্কৃতি চেতনায় উদ্বুদ্ধ এবং যারা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের তারা জন্ম দিয়েছিলেন এবং তাকে লালন পালন করে চলছেন বিগত 50 বছর ধরে, তাদেরই উত্তরপুরুষ যারা আছে তারাও কিন্তু সেইভাবেই লালিত পালিত এবং তারাও মনে করেন যে ভারতবর্ষ এবং কাঁটাতারের এপারে যে বাংলা ভাষাভাষী মানুষ আছে, সংস্কৃতির মানুষ আছে, সমভাবাপন্ন মানুষ আছে, তারাও আমার বন্ধু। দ্বিতীয়ত আমি মনে করি ভারতবর্ষ যে সহনশীলতা, যে সহিষ্ণুতা, যে মানবিকতা নিয়ে এখনো কাজ করে চলছে, বাংলাদেশের যারা সমন্বয়কারী মানে বা তারা অনেক নামই তাদেরকে বলছে, তারা এখন নতুন করে নাকি স্বাধীন হয়েছে। ওই যে কথাটা আমি বলেছি, একটা দেশ কতবার স্বাধীন হবে, তাদেরও উচিত ভাবা উচিত না, বারবার যদি পরাধীনতার শেকলে যদি বেঁধে যায়, নিজের থেকে যদি বারবার পরাধীনতার শেকলে বেঁধে যায়, তাকে তো বারবার স্বাধীন হতেই হবে, এমনিতেই মানে ফেটে যাবে, এমনিতেই কেটে যাবে শেকল। একদম। 3 নম্বর যে বিষয়টা আমি বলছি যে আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশের একাংশ মানুষ কিন্তু চাইছেন
যাওয়া আসাটা স্বাভাবিক হোক, হুম, চলাচলটা স্বাভাবিক হোক, হুম, ভাব বিনিময় স্বাভাবিক হোক, বাণিজ্যটা স্বাভাবিক হোক। হুম, আচ্ছা দেখুন, এই যে বাণিজ্যের যে নিষেধাজ্ঞা হলো, হুম, সেখানে দুই দেশের মানুষেরই তো যারা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হুম, তাদের ক্ষতি। একজন যিনি বাণিজ্য করছেন তার সঙ্গে তো আরো শত শত মানুষ জড়িয়ে আছেন হুম। নানাভাবে, হুম, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাও একটা একটা মানে কি বলা ছিল, একটা উদ্ভট একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, বাংলাদেশের মানুষরাও হচ্ছে। হুম, এইবার ভারতবর্ষের তার যে অর্থনৈতিক বুনিয়াদ, তার এই ক্ষতিটা কিন্তু অন্যভাবে পুষিয়ে নিতে পারবে। হুম, বাংলাদেশ কি করবে? ঠিক। কারণ তার পাশে তো রয়েই গেছে সেই ভারতবর্ষ। হুম, সে ভারতবর্ষের সঙ্গে যদি সম্পর্ক না রেখে ভারতবর্ষকে ডিঙিয়ে যদি মনে করে হুম, অন্য রাষ্ট্রের সঙ্গে, তাহলে তারা তো অর্থ দেবে, অর্থ লগ্নি করবে, হুম, এবং তার বিনিময়ে কিন্তু তার স্বাধীনতার যে মানে বিষয়টা সেটাকে স্বাধীনতা, ঢেকে দেবে। সার্বভৌমত্ব দুটোকেই পরাধীনতার শেকড়ে বাঁধবে। আবরণে, সেই পরাধীনতার আবরণটা যদি একদিন শক্তপোক্ত ভাবে তারা তৈরি করে নিতে পারে, হুম, বাংলাদেশ তো দমবন্ধ হয়ে এমনিতেই মারা যাবে। এবং সেই চক্রব্যূহতে বাংলাদেশ সেই আবার প্রবেশ চক্রের করছে। ফাঁদে কিন্তু তারা পা পা দিচ্ছে। দিচ্ছে। কিন্তু আজকে তারা যে কথাটা বলছে যে আমরা পশ্চিমবঙ্গ আমাদের, আমরা নিয়ে নেব, হুম, ত্রিপুরা আমাদের, উত্তর পূর্বাঞ্চল আমাদের, সেটা আমাদের, আমরা নিয়ে যাব। হুম, তো এই কথাগুলো, এই যে আগ্রাসনের যে কথাগুলো বলা হচ্ছে, সেটা বর্তমান বিশ্বে কিন্তু মানায় না। ঠিক। কারণ বর্তমান বিশ্ব কিন্তু চাইছে যে বন্ধুত্বের মানসিকতা নিয়ে সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হবে। হুম, প্রতিটি মানুষ প্রতিটি মানুষের বন্ধু, এবং প্রতিটি সমাজ প্রতিটি সমাজের বন্ধু, এবং সেখানে সবকিছুর আদান প্রদান হবে। সবকিছু আদান প্রদান হবে। সেখানে সংস্কৃতির আদান প্রদান হবে, সেখানে ভাষার আদান প্রদান অর্থনীতি হবে, আদান প্রদান হবে, অর্থনৈতিক ভাবের আদান প্রদান হবে, শিক্ষার সবকিছু আদান প্রদান হবে, উন্নত বিজ্ঞান ভাবনার আদান প্রদান হবে, সবকিছু হবে। সমস্ত কিছু পরিষেবা যেগুলো আছে সেগুলো সেগুলো আদান প্রদান হবে। সেই সমস্ত কিছু যদি আমি বন্ধ করে দিই, বাংলাদেশের পক্ষে কি সম্ভব? পৃথিবীর কোন রাষ্ট্রের পক্ষে সব এখন সম্ভব। সম্ভব? স্যার, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একদম শেষ প্রশ্ন, যে বাংলাদেশের এই যে বর্তমান যে পরিস্থিতি দেখছেন, যা নিয়ে অবশ্যই আমরা আমাদের উদ্বেগ এবং আমরা চিন্তিত, এবং যেটা আপনি বলছিলেন যে কাঁটাতারের এপারে মানুষ ওপারে মানুষ, সবাই চায় বাংলাদেশের পরিস্থিতি ঠিক হোক এবং আমাদের মধ্যে যে ভাব বিনিময় বা যাওয়া আসা, সব কিছু সাংস্কৃতিক যে আদান প্রদান, সবকিছু যেন সঠিক হয়ে মানে যায়। সব কি দেখছেন? ক্ষেত্রেই যাতে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেতে কি পারে। দেখছেন খুব ছোট সবাই করে চাইছে। কি দেখছেন যে মানে আগামী দিন কোথায় যাচ্ছে বাংলাদেশ? এটা ঠিক হতে কতটা সময় লাগতে পারে? কিভাবে? আমার মনে হয় বাংলাদেশে মানে খণ্ডিতভাবে হলেও হুম, বা ছোট ছোট আকারে হলেও যে বিদ্রোহের আগুনটা কিন্তু ধিকি ধিকি করে জ্বলছে, হুম, এবং আমার মনে হয় একদিন যে সেটাই বড় আকার তাকে ধারণ করবে। রোধ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। কারণ আপনার সত্তাকে আমি ভুলিয়ে দেবার যতই চেষ্টা করব, হুম, ততই কিন্তু আপনি জেগে উঠবেন। আমার মতে আমার সত্যটাও জেগে উঠবে। ঠিক। কারণ মানুষ সত্তাকে বাদ দিয়ে, হুম, তার নিজস্বতা বাদ দিয়ে কোনো মানুষই কিন্তু বেঁচে থাকতে চায় না। হয়তো কেউ তার নিজের সত্তাটাকে বুঝতে পারছে না, কিন্তু যারা বুঝতে পারেন তারা যখন বুঝিয়ে দেন, হুম, তার মধ্যেও কিন্তু জেগে ওঠে। এইভাবেই কিন্তু ওই যে বললাম, সংস্কৃতি চেতনার কাজই তো এইটা, যিনি বুঝতে পারছেন না তাকেও বুঝিয়ে দেওয়া, তার মধ্যেও একটা ভাবের একটা মানে সঞ্চার করে দেওয়া, হুম, ওটাই সংস্কৃতি কর্মীর কাজ। বাংলাদেশে সে কাজটুকু চলছে। অসংখ্য সেটা ধন্যবাদ। ছায়ানটি বলুন, সেটা নালন্দেই বলুন, করছে অথবা সবাই। অজস্র যে সংস্কৃতি, মানে সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে, তারা তো কাজ করে চলছেন তো তারা। ঠিক। এবং আমরা অবশ্যই আশাবাদী সবকিছু একদিন ঠিক হবে, এবং সবকিছু ঠিক হলে যা পরিবেশ আগে ছিল তা আবার ফিরে পাবো আমরা, সেটাই আমরা আশাবাদী। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। আজ খুব সুন্দর আলোচনা করলেন আপনি।
দর্শক বন্ধুরা, কাঁটাতারের ওই পারের মানুষগুলোর জন্য এপারের মানুষের হৃদয়ে বরাবরই এক আলাদা স্থান রয়েছে, যেমনটা স্যার বলছিলেন। কিন্তু পাকিস্তানি মৌলবাদীদের ষড়যন্ত্রে আজ একাংশ বাংলাদেশি নাগরিকদের কাছে ভারত বিরোধিতা দেশাত্মবোধের শ্রেষ্ঠ প্রমাণ। 9 মাস আগেও দুটো দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ছিল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বহু গুণী শিল্পীরা প্রতিনিয়ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে আসতেন এবং ভারতেরও বহু কবি, লেখক, সাহিত্যিক সহ শিল্পীরা বাংলাদেশে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন। কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। তবে পরিস্থিতির পরিবর্তনে সেই সম্পর্ক আবারও পুনরায় পূর্বের স্থানে ফিরে যাবেন বলে আশাবাদী অনেকেই। এখন তা কতটা হয় বা কবে হয় সে তো সময় বলবে। তবে আমরা নজর রেখেছি বাংলাদেশের সব খবরে, আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। মাংস যখন রাঁধি মশলা জমজমাটি, স্বাদ হবে ফাটাফাটি, কিন্তু রান্না আছে বস। মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা, এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে